গণদাবি মেনে নেওয়ার বিরুদ্ধে যারা গণআন্দোলন করার চেষ্টা করছেন আমি অবিলম্বে চট্টগ্রামের বিভিন্ন প্রশাসনিক জায়গায় বিভিন্ন টেবিলে বসে থেকে এই বিপ্লবের বিরোধিতা করছে তাদেরকে চিহ্নিত করে জনাব হাবিবুর রহমান আজাদ সাহেব উপস্থিত চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরে আগত সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাত পাঁচ দফা যে দাবি নিয়ে আজকের রাজপথে আসতে বাধ্য হয়েছে পাঁচটি হল বাংলাদেশের বিগত 17 বছর ব্যাপী যে ভোটদান করতে পারেনি বাংলাদেশের জনগণ সেই ভোটদানের প্রক্রিয়া শুরু করার দাবি। এই পাঁচ দফা দাবি হল মানুষের দাবি, গণ দাবি। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সকল জনগণ স্বাচ্ছন্দ্যের সাথে নিরাপদে যাতে ভোট দিতে পারে। বিআর পদ্ধতিতে ভোট দিতে হবে, বাংলাদেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার যাতে সম্মানজনক হয়, প্রত্যেক নাগরিকের ভোটাধিকারের যাতে মর্যাদা থাকে। বিগত পেশিবাদীরা যারা হত্যা নির্যাতন করে বাংলাদেশকে একটি শোষণে পরিণত করেছিল, তাদের বিচারের দাবি স্পষ্টত মানবতার দাবি। অবিলম্বে এই খুন গুম এবং নানা ধরনের আইনাঘর সহ প্রত্যেকটির তদন্ত করে বিচার দাবি করছি। 14 দল এবং জাতীয় পার্টি ছিল বিগত ফ্যাসিবাদের সবচেয়ে বড় সমর্থনকারী এবং দোষর। তাদেরকে নিষিদ্ধ করে ফ্যাসিবাদের কলঙ্ক থেকে বাংলাদেশকে মুক্ত করা আজকের সময়ের দাবি। তাই আসুন আগামীর যে নির্বাচন নিরপেক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। আজকের মানববন্ধনের এই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জনাব ফয়সাল মাহমুদ ইউনুস। জননেতা বুঝতে পারে নাই, যখন বুঝেছিল, যখন সময় শেষ হয়ে গিয়েছিল, সর্বশান্ত হয়ে গিয়েছিল। আজকে যারা বুঝে না বলছেন তারা সত্যি ঠিক সময় শেষ হয়ে গেলে পড়েন ঠিকই বুঝবেন তখন জাতির সর্বনাশ হবে। সেজন্য নিজেদেরকে সর্বনাশ না করেন, জাতিকে সমস্যায় না করেন, জাতির গণদাবি আবেদন আপনারা এগিয়ে আসুন। এই দাবি পূরণ হলে আপনাদের কি ক্ষতি হবে? পূরণ না হলে আপনাদের কি লাভ হবে? আপনারা কিছু বুঝেন কিনা আমরা ওটা বুঝতেছি না। যদি পূরণ না হয়, যদি আইনি সনদ জুলাই সনদকে যদি আইনি ভিত্তি দিয়ে না হয়, আপনাদের কি লাভ হবে? এটা ব্যাখ্যা তো আপনারা দেন নাই। আপনারা সবাইকে ফাঁসির রশি ঝুলিয়ে রাখেন, নির্বাচন করতে চান, আপনাদের পক্ষে আনতে চান সবাইকে। এটা জাতি বুঝেন, এটা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। গণদাবি আদায় করেন, জামাত ইসলামী নয় এদেশের গণমানুষ ইনশাআল্লাহ দাবি আদায় করে ছাড়বেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সকলকে মাঠে দেখেন কর্মসূচি অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম মহানগরীর অন্যতম সহকারী সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক জনাব
মোহাম্মদুল্লাহ, জনাব মোহাম্মদুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমির জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় স্ট্যান্ড সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মহেশখালী কুতুবদিয়া আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সদস্য পদপ্রার্থী জননেতা ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ, মোহাম্মদ নুরুল আমিন, অন্যান্য জমান নেতৃবৃন্দ, বীর চট্টগ্রামের সংগ্রামী জনতা, জানেন জামাত ইসলামী আমাদের সারা দেশে মানববন্ধন পালন করছেন। আগ্রাবাদ থেকে শুরু করে মুরাদপুর পর্যন্ত জনগণ রাজপথে নেমে এসেছে জামাত ইসলামীর মানববন্ধনের সাথে সংগঠিত করতে মানববন্ধন সফল চলেছে। আসুন আমার প্রধান অতিথির বক্তব্যের জন্য সময় দিয়ে আমি আর কথা না বলে আজকে আমার বন্ধুরা বাংলাদেশের সকল দল গণভোটের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু আমাদের বন্ধুরা বলছেন জাতীয় সংসদ নির্বাচনের সাথেই গণভোট। এতে বুঝা যায় তারা জাতীয় সংসদ নির্বাচনকে বন্ধন করার জন্য, বাঞ্চাল করার জন্য গণভোটের সাথে করতে চায়। তাই জামাত ইসলামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে 12 ফেব্রুয়ারি পূর্বে অনুষ্ঠান করার জোর দাবি জানাচ্ছে। এখনো পর্যন্ত গণহত্যাকারীদের বিচার হয়নি। অবশ্যই নির্বাচনের পূর্বে খুনিদের বিশ্বমান বিচার হতে হবে। আসুন জুলাই সারাদের আইনি ভিত্তিক খুনিদের বিচার, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, চেয়ার পদ্ধতি সহ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আজকে আমাদের মানববন্ধন থেকে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এদেশের জনগণের ভাষা বোঝার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করবেন আজকের মানববন্ধন কর্মসূচিতে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ সাহেব। আমি ওনাকে এখন বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ঘোষিত দেশব্যাপী 5 দফা দাবি আন্দোলনের দ্বিতীয় পর্বের কর্মসূচির বাস্তবায়নে আজকের এই মানববন্ধন বাংলাদেশের সকল বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। আজকে চট্টগ্রাম মহানগরী মুরাদপুর থেকে আগ্রাবাদ পর্যন্ত সুবিশাল দীর্ঘ পথ মানব প্রাচীর গড়ে তোলে আজকে জাতিকে জানিয়ে দিচ্ছে আমরা কেন এখানে সমবেত হয়েছি। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে সভাপতি চট্টগ্রাম মহানগরীর প্রাপ্ত আমির
কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য জননেতা নজরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আমরা 5 দফার দাবিতে আন্দোলনের সূচনা করেছি গত সেপ্টেম্বর মাসে। কেন আমাদেরকে আন্দোলনে আসতে হয়েছে? সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 5 দফা দাবির যৌক্তিকতা আমরা তুলে ধরেছি। আমরা সকলে জানি 24 সালে 5ই আগস্ট একটি রক্তাক্ত সফল বিপ্লব হয়েছে বাংলাদেশে। যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। তারা বাংলাদেশে আইনের শাসনের পরিবর্তে জুলুমতন্ত্র কায়েম করেছিল, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, অঘোষিতভাবে একদলীয় বাদশাহ কায়েম করে জাতির উপর সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করেছিল, ফ্যাসিবাদ কায়েম করে গেছিল। জুলুম, নির্যাতন, গুম, খুন, অত্যাচার, ভোটাধিকার হরণের প্রতিবাদে বাংলাদেশের ছাত্র জনতা সেদিন ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছিল। 5 তারিখ জনতার অভূতপূর্ব প্রত্যানের মধ্য দিয়ে তৎকালীন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতন ঘটেছিল। ফ্যাসিবাদী শাসক দেশ ছেড়ে পালিয়েছিল। 8 তারিখ একটি নতুন সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার। ক্ষমতা গ্রহণ করে 3টি প্রতিশ্রুতি জাতির সামনে দিয়েছে। 1 নম্বর, বিগত সরকার দেশে যে অপশাসন জারি করেছিল, সংবিধানকে তছনছ করে দিয়েছিল, সাংবিধানিকভাবে ফ্যাসিবাদ কায়েমের রাস্তা মুক্ত করেছিল, সেই রাস্তা বন্ধ করার জন্য ওনারা সংস্কার করবেন। বাংলাদেশকে অন্ধকার যুগ থেকে আলোর পথ দেখাবেন। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাতিকে দেখিয়েছে। দ্বিতীয় কমিটমেন্ট এই সরকারের গণহত্যাকারীদের বিচার করবে। তৃতীয় ছিল সংস্কারের ভিত্তিতে উৎসবমুখর পরিবেশে একটি জাতীয় নির্বাচন উপহার দেবেন। আমরা আশাবাদী ছিলাম 11টি সংস্কার কমিশন সরকার গঠন করেছে। তন্মধ্যে মৌলিক সংস্কারের জন্য 6টি কমিশন নিয়ে একটি ঐক্যমত কমিশন গঠন করেছিল। সেই ঐক্যমত কমিশনের সভাপতি হলেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, সহ-সভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ। ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, ফরেন একাডেমির হলরুমে বসে উদ্বোধন করেছিলেন। আর সংস্কার কমিশন 166টি সংস্কারের প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দলগুলোকে। রাজনৈতিক দলের সাথে প্রথম পর্বে দফায় দফায় দল ভিত্তিক বৈঠক করেছে। সেখানে কিছু ঐক্যমত হয়েছে, আমরা এই সংস্কারগুলো করব। 19টি জায়গা ছিল যেখানে ঐক্যমত হয়নি, যার কারণে দ্বিতীয় দফা সম্মিলিতভাবে সকল রাজনৈতিক দলের সাথে
জাতীয় ক্ষমতা কমিশন বৈঠক করেছে। 19টি সংস্কারের যে ধারা ছিল সেখানে বেশ কিছু মৌলিক সংস্কার, সাংবিধানিক সংস্কারের বিষয় ছিল। বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের অধীনে আমরা রাজনৈতিক দল এই মৌলিক সংস্কারের প্রশ্নে ঐক্যমত হয়েছে। কারণ আমরা যেখানে বসেছি দলীয় স্বার্থের এজেন্ডা নিয়ে বসি নাই। আমরা সংস্কার কমিশনে বসেছিলাম বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থের জন্য। সেই 19টির মধ্যে আমরা ঐক্যমত হয়েছি। বাংলাদেশের একটি দল যারা বাংলাদেশে অতীতের শাসন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, 19টির মৌলিক সংস্কারের মধ্যে 10টির মধ্যে ভিন্ন মত পোষণ করে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেদিন আমরা আহ্বান করেছিলাম এবং তারা বলেছে কেন নোট অফ ডিসেন্ট দিয়েছেন। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সংস্কার কমিশনের হাউজে ওনারা বলেছিলেন এটা আমার দলীয় স্ট্যান্ড। তাহলে ওনারা জাতীয় স্বার্থে রাজনীতি করে না, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করা, বাংলাদেশের উপর আবার প্রতিবাদ কায়েম করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই কারণে ওরা একমত হতে পারেন নাই। সেই নোট অফ ডিসেন্টের জায়গা কি ছিল জানেন? সেটা ছিল বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি পরিবর্তনের লক্ষ্যে মৌলিক সাংবিধানিক সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন না হওয়ার অতীতের জাতীয় সংকট তৈরি করার মূল কারণ ছিল দলবাদ নির্বাচন কমিশন। এই সংস্কারের মধ্যে আছে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য এই সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগে, কমিশন নিয়োগে সেপারেট কমিশন গঠন করা, নির্বাহী বিভাগ কর্তৃক প্রস্তাব দিয়ে প্রেসিডেন্ট দ্বারা যদি গঠিত হয় সেটা দলীয় স্বার্থ রক্ষা করে অতীতে প্রমাণ হয়েছে। যে কারণে 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠিত হয়েছে বিনা ভোটে। 18 সালে দিনের ভোট রাখা হয়েছে, 24 সালে দামি নির্বাচন হয়েছে। আমরা বলেছি সংস্কার হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন গঠন করতে হলে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে একটা নিরপেক্ষ কমিটি গঠনের মাধ্যমে এই কমিশন গঠন করতে হবে। ওনারা বলেছেন সংবিধানের 48 ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রস্তাবে নির্বাচন কমিশন গঠন হবে। অর্থাৎ দলীয় পছন্দের কমিশন গঠন হলে নির্বাচন কি নিরপেক্ষ হতে পারে? হতে পারে না। ওনারা এখান থেকে বেরিয়ে আসতে পারে নাই। বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে। আমরা বলেছি, সকল দল বলেছে বাই ক্যামেরার পার্লামেন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করা হোক। সবাই একমত হয়েছেন, আখের তক ওনারও একমত হয়েছেন। কিন্তু নির্বাচন কিভাবে হবে? বলে যে এখন যেভাবে নির্বাচন হয়, কিভাবে হয়? কেন্দ্র দখল করে, দলীয় প্রার্থী মনোনয়নে বাণিজ্য করে, মাসের মান জোগাড় করে, আর ব্যালট ডাকাতি জালিয়াতের মাধ্যমে পার্লামেন্ট সদস্য হয়,
এটাকে বিনিয়োগের একটা উত্তম জায়গা মনে করে নির্বাচিত হওয়ার পর 10 গুণ 20 গুণ বেশি কামাই করে বাণিজ্যিক ভাবে রাজনৈতিক সিস্টেম একটা হাউসে পরিণত করেছে এই পার্লামেন্ট হাউস। আমরা সেখান থেকে বেরিয়ে আসার জন্য বলেছি পিআর পদ্ধতিতে নির্বাচন। ওনারা নাকি পিআর বুঝেন না, এটা প্রথম বক্তব্যে শুনছিলাম যে একটু রাজনৈতিক মনে হয় রসিকতা। পরে একটা বক্তব্যে আমি দেখলাম একটা বড় নেতা বললেন পিআর মানে উনি বলতেছেন আমি বুঝি পাবলিক রিলেশন। পিআর মানে পাবলিক রিলেশন, ইলেকশন সিস্টেমে পাবলিক রিলেশন কি রে ভাই? আমলাতান্ত্রিক সিস্টেমে তোর পরে অফিসে পিআর থাকে পাবলিক রিলেশন, আর আপনি এখানে নির্বাচন সিস্টেমে পিআর মানে পাবলিক রিলেশন কোথায় পেলেন? এত পাণ্ডিত্যের দাবিদার মানুষগুলো যদি এইভাবে বিভ্রান্তি ছড়ায় এবং অপব্যাখ্যা করে, তাদেরকে আমাদের তো জ্ঞান দেওয়ার কোনো সুযোগ নাই। পিআর মানে হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন। এখন নির্বাচন হয় দলীয় প্রার্থী মনোনয়নের ভিত্তিতে, সংখ্যা গরিষ্ঠ আসনের ভিত্তিতে সরকার গঠন, সংখ্যা গরিষ্ঠ ভোটের ভিত্তিতে একজন এমপি নির্বাচন। এটা নিয়ে 54 বছর কাটিয়েছি, সুষ্ঠু নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারি। আর সংখ্যা গরিষ্ঠ আনুপাতিক হারের ভিত্তিতে যদি হয়, তাহলে এখানে আসন ভিত্তিক যে অসম প্রতিযোগিতা, কালো টাকার দৌরাত্ম্য, কেন্দ্র দখল, এগুলো থাকবে না। মানুষ ভোট দেবে দলের প্রতীক, সেইখানে তার ভোটটা দিলে বেশি সংখ্যক যারা ভোট পাবেন সারা দেশে আনুপাতিক হারে তার আসন সংখ্যা নির্ধারিত হবে। কেউ যদি 1% ভোট পায়, পার্লামেন্টে তার 3টি আসন থাকবে। তাহলে বাংলাদেশের প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। এটার নাম পিআর। সেখানে দলীয় ক্যান্ডিডেট স্থানীয়ভাবে মাসলম্যান লালন পালন করে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করার কোনো প্রয়োজনীয়তা থাকবে না। কারণ টাকা দিবে দল, ভোট হবে দলের, ভোট দিবে দলকে যে দলকে পছন্দ করে। ওনারা বললেন যে তাহলে ভোট দিলেন সন্দ্বীপে, এমপি হলো মালদ্বীপে। হাইরে বাঙালিরা হাইকোর্ট দেখান। আমি একটু আপনাদেরকে স্মরণ করতে বলবো, কালকে একটা জায়গায় গিয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের পক্ষ থেকে। একজন বিজ্ঞ কমিশনারও ব্যাখ্যা দিলেন সংবিধানের আর্টিকেল 65, উনি আমাকে ব্যাখ্যা দিলেন যে ব্যাখ্যা আগে বিএনপির পক্ষ থেকে এসেছে, এই ব্যাখ্যা কমিশন দেয়। তা আমি বললাম যে আপনি কি ইলেকশন কমিশনার না দলীয় নেতা হিসেবে ব্যাখ্যা দেন? ও কেন? উনি আমার সংবিধান পড়ে শুনেলেন। আমি আমার মোবাইল থেকে বের করে ধারাটা বলে শুনেলাম। আচ্ছা, আপনি কি পিআর সিস্টেমে 9টা পদ্ধতি আছে জানেন? কথা কয় না। কিছুক্ষণ সত্যটা আপনি বলেন। আমার একজন বলতে বললেন, আমি বললাম যে পিআর এর 7টা পদ্ধতি আছে, ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম, মিক্স সিস্টেম ইত্যাদি। আমরা যে মিক্স সিস্টেম জার্মানি ফলো করে, দিস ইজ দ্য বেস্ট সিস্টেম। এটা যদি অনুসরণ করি তাহলে মালদ্বীপও এমপি হবে না, আমার মহেশখালীর এমপি মহেশখালী থাকবে, চট্টগ্রাম এই আসনের এমপি এখানেই থাকবে। কারণ সেখানে আসন ভিত্তিক প্রার্থী নির্বাচন হবে, ন্যাশনাল ভিত্তিক আবার পিআরে ভোট দিবে। একজন ভোটার 2টা ভোট দিলে টোটাল ভোট আশা করে পপুলার ভোটে যদি প্রার্থী নির্বাচিত যে কয়জন হয় ঘোষণা হবে, আর পিআর এর প্রাপ্ত ভোটের আলোকে বাকি অংশটা ফিল আপ করে অ্যাডজাস্ট করে নেবে। খুব চমৎকার ভাবে জার্মান, নিউজিল্যান্ডের পিআর পদ্ধতি, এগুলো আধুনিক বিশ্বের উন্নত দেয়। এটা যদি হয় তাহলে তার মালদ্বীপে যাবে না, বাংলাদেশের সন্দ্বীপে
ভাষণ দিবেই থাকবে। আসলে কেউ জেগে ঘুমায়, বোঝানো যায় না, আর কেউ বুঝতে চায় না দলীয় স্বার্থের কারণে। ভাইরা আমার, সময় নেই, এটা নিয়ে একটু বিভ্রান্ত আছে বলে একটু বিস্তারিত বললাম। দ্বিতীয় পয়েন্ট বলে আমি শেষ করব। যখন আমাদের এই কমিশনের দায়িত্ব শেষ হলো, কার্যক্রম বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নির্ধারণ হলো তৃতীয় পর্বে, সেখানে ওনারা প্রথম দিকে গণভোটের বিরোধিতা করলেন। ওনারা শুরুই করেন নেগেটিভ দিয়ে। সবাই মিলে যখন তার সৃষ্টি করলো, যুক্তির কাছে পরাজিত হয়ে গণভোট মেনে নিলেন শেষ দিয়ে দেয়। এখন প্রেসারটা লাগাইছে গণভোট হতে হবে জাতীয় সংসদের একই দিনে। জাতীয় সংসদের একই দিনে কেন? জাতীয় সংসদের একই দিনে যদি ভোট হয়, জনগণের ভোটের মনোযোগ কি সংসদ নির্বাচনে থাকবে না সংস্কারের হানা ভোটে থাকবে? আপনারা বলেন কোন দিকে থাকবে? কারণ ক্যাম্পেইন হবে যার যার প্রার্থীর জন্য, প্রতীকের জন্য, দলের জন্য, তার প্রার্থী থাকবে, ক্যাম্পেইন থাকবে, এজেন্ট থাকবে। যত বেশি কাস্টিং করে তার দলের প্রার্থী বিজয় করা যায়, মরিয়া হয়ে লাগবে। তখন জুলাইয়ের শরৎ অনিশ্চিত হয়ে যাবে। যদি কিছু আসনে কেন্দ্র দখল হয়, সেখানে স্থগিত হবে নির্বাচন। জাতীয় নির্বাচনের কেন্দ্রে স্থগিত হলে জুলাইয়ের সনদের আইনি ভিত্তিও স্থগিত হয়ে যাবে। কারণ ডাল মে কুছ কালা হ্যায়, মুখে বলে একটা, অন্তরে আরেকটা। আপনার মতলব ভালো থাকলে একই দিনে বলতেন না। আমার নজরুল ভাই বলেছেন 3টি গণভোটের কথা। পৃথক গণভোট ছাড়া বাংলাদেশে জাতীয় নির্বাচনের কেন্দ্রে গণভোট ডিক্লার করেন মাননীয় সরকার এবং নির্বাচন কমিশন। বাংলাদেশের জনগণ এই ধরনের অযৌক্তিক দাবি মানবে না। বহুরক্ত দিয়ে আমরা এই জায়গায় এসেছি। সুতরাং রাজপথে আমরা আওয়াজ তুলেছি, জনগণের কাছে এসেছি। কারণ যারা ভোটাধিকার কেড়ে নিয়েছিল তারা ক্ষমতায় থাকতে পারে নাই। একই দিনে গণভোট দিলে আবার আপনারা জুলাই সনদ বিপ্লবের স্পিরিটকে ধ্বংস করবেন এবং ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার পায়তারা করবেন। বাংলার জনগণ এটা মেনে নিবে না। কথা শেষ দিকে বলতে চাই, অবিলম্বে কাল কেমন না করে যেই ভোটটি সবথেকে সহজ থানা ভোট, নভেম্বরের মধ্যে আপনি গণভোট দেন। কেন দিতে হবে যৌক্তিকতা আমরা বলেছি। এই ভোটের ভিত্তিতে জুলাই সনদ একটা আইনি ভিত্তি পাবে, গণরায় হবে। জনগণের রায় হলেন সুপ্রিম আইন, সুপ্রিম পাওয়ার পাবলিক। সেই কারণে এটা কোনো চ্যালেঞ্জ হবে না। ওনারা অধ্যাদেশ বলেছিলেন, ওটা চ্যালেঞ্জ হতো, এই জন্য আমরা আদেশ বলেছি, পরে এটা মেনেছে। কিন্তু গণভোট নিয়ে যদি আবার ষড়যন্ত্র করেন, জাতি আপনাদেরকে ফাঁসিবাদ পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নির্বাচন বাঞ্ছার ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করবে। আরেকটা কথা বলে শেষ করতে চাই, আমাদের দাবি লেভেল প্লেইং ফিল্ড। সরকারে যারা বসে আছেন উপদেষ্টা মহোদয়, আমলাতন্ত্রের শীর্ষ জায়গায়, সবার উপর আজকে এই দলটি ক্ষমতায় আসার আগে ক্ষমতার ছড়ি ঘুরাচ্ছে। আর আপনাদের মেরুদণ্ডটা বাঁকা হয়ে গেছে। আমরা জনগণের খাতার থেকে বলতে চাই, যারা ক্ষমতায় আসার আগে ক্ষমতার ছড়ি ঘুরায়, এটা একটা অনৈতিক কাজ, এটা একটা অন্যায় কাজ, এটার একটা স্বৈরাচারী আচরণ। সুতরাং স্বৈরতন্ত্র জনগণের রক্তের বিনিময়ে বিতাড়িত হয়েছে, গণতন্ত্রের সুবাতাস বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এই সময়ে অন্যের কাছে মাথা নত করা যাবে না। সুতরাং সুষ্ঠু নির্বাচনের জন্য
নিরপেক্ষ অফিসার, পেশাদার দক্ষ লোকদেরকে সেই প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিতে হবে। বিশেষ করে সংস্থাপন মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন অফিসারগণ যাতে নিরপেক্ষ পেশাদার অফিসার নিযুক্ত হয়, তা যদি না করে দলবাজ লোকদেরকে চাপের মুখে থেকে নিয়োগ দেন, এটার জন্য মিছিল বাংলার সর্বত্র ছড়িয়ে পড়বে। আমরা আপনাদের ঘেরাও করতে চাই না, তবে আবার এটাও বলতে চাই, ঘেরাও করতে আমাদেরকে বাধ্য করবেন না। অবিলম্বে গণভোট দিন নভেম্বরে জুলাই সনদের আইনি ভিত্তি দেবেন আর পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করবেন। এতে সংবিধানের কোনো বাধা নাই, হয়তো বা আরপিও সংশোধন করা লাগতে পারে। আরপিও কিন্তু কনস্টিটিউশন না, এটা একটা ল, ইলেকশন ল। আর প্রশাসনের নিরাপত্তা বজায় রাখুন, খুনিদের বিচার করুন। আর এই বিচার যেন আওয়ামী আমলের নিজামী মুজাহিদ সাহেবদের ফাঁসির মতো ফাঁসানো না হয়, ন্যায় এবং জাস্টিস কায়েম হয়, সেটা আমরা দাবি করি। আর যারা দোষর ছিলেন তাদের কার্যক্রম নিষিদ্ধ না করলে দেশ স্থিতিশীল হবে না, নির্বাচনের অনিশ্চয়তা থাকবে না। দেশবাসীকে আহ্বান জানাবো, সরকার মহোদয় আমাদের যদি ফালতোভা মেনে নেয় তাহলে সুষ্ঠু নির্বাচন হবে, দেশে গণতান্ত্রিক দ্বারা ফিরে আসবে। আর যদি সরকার মহোদয় জনগণের কথায় ধ্যান না দেয় তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। কর্মসূচির 3 পর্ব শেষ হয়েছে, এটা হলো আন্দোলনের সূচনা। ওয়ার্ম করছি আমরা, চূড়ান্ত খবর না দেওয়া পর্যন্ত আপনারা কি রাজপথে থাকতে রাজি আছে? আরো কর্মসূচি আসবে, প্রস্তুতি নেন। আলোচনায় ফয়সলা না হয়ে রাজপথে ফয়সলা করা হবে, করে নির্বাচন সুস্থ করা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।